প্রথমেই ধন্যবাদ জানাই ইন্ডিয়াকে সিরিয়ালে রাখার জন্য, যে আগেই মালয়েশিয়া ভ্রমণ করছেন, তারপরে চীনে ভ্রমণ করবেন, তারপরে অন্য কোনো দেশ, সেই সিরিয়ালে ইন্ডিয়া থাকতেও পারে। তো মালয়েশিয়া যেহেতু ভ্রমণ করছেন, আমার কাছে মালয়েশিয়া প্রবাসী ভাইরা বেশ কিছু বিষয় আমার কাছে তুলে ধরেছেন, যাতে আমি সেটা তুলে ধরি। আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে মানুষগুলোকে অবগত করেছি, পাশাপাশি ভিডিওর মাধ্যমে অবগত করছি। আমি যতটুকু জানি তিনি আমার পেজটা দেখেন। তো মালয়েশিয়ার আমাদের প্রবাসী ভাইরা জানিয়েছে, যাদের ওখানের কাগজপত্র মেয়াদ শেষ হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে গেছেন, তারা তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তো নতুন করে শ্রমিক নেওয়ার আগে যারা ইনভ্যালিড হয়ে আছে অলরেডি, তাদের যেন দেশে ফিরে আসতে না হয়, এই জন্য তাদের কাগজগুলো নবায়নের জন্য, ভিসা নবায়নের জন্য যদি কোনো কথাবার্তা বলা যায়, ব্যবস্থা করা যায়, এইটা তারা অনুরোধ করেছে। আরেকটা শ্রেণী আমার কাছে একটা মেসেজ দিয়েছে, সেটা হলো মালয়েশিয়াতে প্রচুর বাংলাদেশি নাগরিক আটক হয়ে আছে, যারা যথাযথ আইনগত সুবিধা পেলে জামিন হতে পারতো, কিন্তু আমাদের দূতাবাসগুলো থেকে যথাযথ তদারকি করা হয় না, আইনজীবী নিয়োগ দেওয়া হয় না। আর বাংলাদেশ থেকে কোনো পরিবার মালয়েশিয়াতে আইনজীবী নিয়োগ দিবে, এটা কতটা কঠিন বলেন তো। তো এটা তারা দৃষ্টি আকর্ষণ করেছে যে এই বিষয়ে যেন মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে একটু আলাপ হয়, আমাদের বন্দি প্রবাসী আমাদের ভাই যারা আছেন তারা যেন মুক্তির ব্যবস্থা হয়, যারা ভয়ঙ্কর কোনো অপরাধ করেননি, জাস্ট কাগজপত্র সমস্যার কারণে আটক হয়ে আছেন বা আবলাবলা। তো এই বিষয়টা আমার কাছে অবগত করেছেন। এর পরবর্তী বিষয়টি, আরেকটা শ্রেণী আমার কাছে আবেদন করেছেন, সেটা হলো আমাদের যে সকল ভাইয়েরা প্রবাসে যেতে চান, এর আগে টাকা দিয়ে হয়নি শিকার হয়েছিলেন, প্রতারণার শিকার হয়েছিলেন, এখনো ঘুরছেন, যেতে পারছেন না মালয়েশিয়াতে, তাদের বিষয়ে আপনারা জানেন যে 25 সিন্ডিকেটের মাধ্যমে এর আগে আওয়ামী লীগ সরকারের সময় এখান থেকে লোক যেত। তো এই সিন্ডিকেটের ফলে কথা ছিল 78,900 টাকায় প্রবাসীরা যাবে, সেটা কিন্তু যেতে পারে নাই, 5 লাখ 5.5 লাখ টাকা করে গিয়েছিল। আপনাদের স্মরণে আছে এর আগে একবার প্রবাসীরা যখন মালয়েশিয়া যাচ্ছিল, লটারির মাধ্যমে যাচ্ছিল, মাত্র 30 থেকে 32 হাজার টাকা ব্যয় হতো বিমান ভাড়াটা, লটারির মাধ্যমে। তো তারা আবেদন জানিয়েছে যে এসব সিন্ডিকেট টিন্ডিকেট তারা এই হয়রানি আর চায় না, আবারও যেন সেই লটারির সিস্টেমটা চলে আসে। অর্থাৎ মালয়েশিয়া গভর্নমেন্ট যতজন লোক নেবে, তো তারা ডিমান্ড দেবে, লটারি হবে, এবং সেই লটারির মাধ্যমে যারা যারা আসবে সেই প্রক্রিয়া তারা যেন পায়। অন্তত যেভাবেই হোক, আপনারা জানেন যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বিভিন্ন সিন্ডিকেট তারা যাচ্ছে আসতেছে, আমাদের সাথেও যোগাযোগ করে যে তারিক ভাই একটু বলেন না আমাদের সিন্ডিকেটের নাম থাকার জন্য। তো অনেস্টলি বলছি, আমরা কখনো এই ধরনের নামের কোনো সুপারিশও করিনি। আমরা যেটা চাই, আইএলও কনভেনশন অনুযায়ী প্রবাসীরা বিনা খরচে যাবে, এবং আইএলও কনভেনশন অনুযায়ী লেখা আছে স্পষ্ট করে, লেবার উইল নট পে দ্য ফি অফ এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্টের যে খরচ, এই যে ভাইবা দেওয়া, যাওয়া আসা, এগুলো বিভিন্ন কিছু আছে, এটা লেবার পে করবে না। কে পে করবে? এমপ্লয়ার পে করবে। আমি আপনাকে আরো সহজ করে বলি, ধরুন আপনার বাড়ি উত্তরাতে, আপনি একটা বাড়ির কাজ করবেন, আপনি 5 জন লেবার লাগবে, তারপরে লেবারের একটা হাট আছে উত্তরের কোনো এক জায়গায়, সেখান থেকে লেবারদেরকে আনবেন। খুব পরিষ্কারভাবে আপনি বলেন, আপনি ওই লেবারগুলো আনার সময় যে গাড়িতে করে আনতেছেন, গাড়ি ভাড়াটা আপনি দেবেন না লেবাররা দেবে? বলেন। এইখানেই আইএলও কনভেনশনের সৌন্দর্য লুকিয়ে আছে, যে লেবার উইল নট পে দ্য ফি অফ এমপ্লয়মেন্ট। তো লেবাররা এমপ্লয়মেন্টের ফি পরিশোধ করে না। একটা কোম্পানির লোক নেবে 10 জন, ভাইবা আয়োজন করবে, ভাইবার সময় যে চা নাস্তা খাবে বা অফিসাররা ভাইবা নেবে, এটা কি যে চাকরি নিতে চায়, চাকরি করবে, যে শ্রম দেবে, সে খরচ বহন করবে, নাকি ওই এমপ্লয়ার যে চাকরি দিচ্ছে, কর্ম দিচ্ছে, সে নিবে? তো এই বিষয়গুলো আমাদের মালয়েশিয়া প্রবাসী ভাইরা একটু নোট দিতে বলেছিল। প্রথমে যারা এখন দেশে আছে ওখানে, তাদের বৈধতা শেষ হয়ে গেছে, তারা একটু বৈধতা রিনিউ করায় গেলে, দেখেন ওখানে বৈধতা রিনিউ করা গেলে দেখা যাচ্ছে সে 20,000, 50,000, 1 লাখ টাকায় করতে পারবে। কিন্তু সে যদি বাংলাদেশে ফিরে চলে আসে, আবার যদি যেতে চায়, তাহলে আবার তার 4 লাখ 5 লাখ টাকা ব্যয় হবে। আর বেসিক্যালি যে 5 লাখ টাকা করে মালয়েশিয়াতে যাচ্ছে, আমার মনে হয় না খাদ্য খরচ সবকিছু বাদ দিয়ে তাকে এই 5 লাখ টাকা শোধ কইরা নতুন করে আরো 5 লাখ টাকা জমানো তার পক্ষে সম্ভব। কারণ মালয়েশিয়াতে আহামরি এত বেতনও না। তো এই বিষয়গুলো একটু পিএম স্যার আপনি একটু খেয়াল করবেন।
আপনার কাছে অনুরোধ, আমাদের মালয়েশিয়া প্রবাসীরা খুবই সাফার করে এবং আমাদের বিভিন্ন দেশে ভিসা টিসা এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো মালয়েশিয়াতে কিন্তু এই যে মায়ানমার থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে লোক যায়। তো সেই দেশগুলোতে কত টাকা লাগে ধরেন 50,000 60,000 টাকা এরকম, এর বেশি ব্যয় হয় না, 40,000 টাকা ব্যয় হয় ইন্ডিয়া থেকে, 45,000 টাকা ব্যয় হয় এরকম আমি শুনেছি। তো তাহলে আমার দেশে কেন বেশি ব্যয় হবে? আমরা আমাদের আমাদের এখানে যারা যুবকরা তারা তো সাফার করবে কেন? আমরা কি যারা আদম আদম ব্যবসা করে তাদের কাছে আমাদের মাথা বেচে দিছি? হ্যাঁ, তাদের কাছে জিম্মি হয়ে থাকবে রাষ্ট্র? হ্যাঁ, এই যে এত এত মানুষের কাছ থেকে টাকা নেয়, কোনো বিচার নাই, সালিশ নাই, থানায় মামলা করলে কাজ হয় না, কোর্টে মামলা করলে কাজ হয় না, আমাদের প্রবাসী ভাইরা কোন ভরসায় একটা জায়গায় টাকা দিবে যে টাকাটা সে মানে যেতে পারবে? ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দেশকে ভালোবাসবেন, ঠিক আছে? আর রাজাকার, আল বদর, আল শামস যারা, তোমরা যারা অনুসারী আছো তাদেরকে আশীর্বাদ এবং যাদেরকে পূজা করো, ঠিক আছে, তাদেরকে বাপ ভাবো। তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যে আমি আমার জায়গা থেকে অ্যাক্টিভিজম করি। আমার অ্যাক্টিভিজমের জায়গায় রাজনীতির মাঠে যখন ফেস টু ফেস হয়, ইনফরমেশন দিয়ে আসো, প্রতিযোগিতা করি। তোমার কাছে যে তথ্য আছে সেই তথ্যগুলো আমাকে দাও। আমাকে ফেস করো, আমাকে চ্যালেঞ্জ করো। আর আমি যেটা বলছি সেটা আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, ঠিক আছে? এখন পর্যন্ত জামাতের যত বড় বড় আলোচক আছে, এই যে ভাইরাল, এরা আমাকে দেখলে সেই টকশোতে ঢোকে না ভয়েতে, ঠিক আছে? আমি একটা আলোচকের নাম বলি, এনসিপি তুষার। একদিন তো কালের কণ্ঠে গিয়া হাওয়া ছাইড়া দিছিলাম। সে হাওয়া ছাইড়া দেওয়ার পর থেকে যখনই টক শোতে আমি থাকি, সে আগে থেকে সেখান থেকে পালা যায়। গত কিছুদিন আগে এই যে নেক্সাস টিভিতে একটা আলোচনা আয়োজন হয়, সেখানে তার আসার কথা, ফটোকাট টটোকাট সব বানায় প্রচার করছে, ঠিক আছে? যেই সে দেখছে আমি এখানে আসি, ভয়েতে সে তাদের আরেকজন নেতাকে বাড়াই দিছে যে না, তারেকবার সাথে টকশোতে বসবো না, ঠিক আছে? তো তোমরা আলোচনায় আসবা, ঠিক আছে? আমি টিপিক্যালি আপনার হলো রিপিটিং বক্তব্য দেই না আমার টক শো আলোচনার ক্ষেত্রে। এই কারণে আপনারা প্রত্যেকটা সময় নতুন ভাবে শোনেন যে অবশ্যই এটা নতুন কিছু থাকবে। আমি আমার আমার কিছু অনুসন্ধানী কাজ আছে, আমি আমার জায়গা থেকে ছোট ছোট করে একটু একটু কাজ করি, ছোট্ট পরিসরে কাজ করি। আমার ফান্ডিং নাই, আমার স্পন্সর নাই। আমরা খুব মানবতার ভাবে আমাদের দলটা চালাচ্ছি। তারপরেও আমার এই ফল বিজনেসটা হয়তো বা একটা ভালো বেনিফিট আমাকে দেবে। আমার যারা ফল কিনছেন, আমাকে সাপোর্ট করছেন, আমি জানি সবার ফল প্রয়োজন না, তারপরে আমার কাছ থেকে কেনেন। আমার অনেকে আছে এরকম, তারেক ভাই আমার ফল প্রয়োজন নাই, বাট আপনার একটু সাপোর্ট হবে এই জন্য আপনার কাছ থেকে কিছু আম কিনলাম। এটা মানে ভালো লাগে। তারপরে আবার বলি, না ভাই তাহলে নিয়েন না ভাই, এক্স্যাক্টলি আমার উপর দয়া করবেন, এটা আমার ভালো লাগতেছে না, এভাবে বলে দিই, পরে আবার নেয় না, ঠিক আছে? তো যেভাবে হোক সারভাইভ করছি, টিকে আছি, সবাই দোয়া করবেন। আর এইরকম আমার আর রাজনীতির বিষয় নিয়ে বেশি কথা কেন বলিনি, শোনেন। আমি কথা বললেই কি বা না বললেই কি, ঠিক আছে? এই কয়েকদিন যে যে একটু কম বলছি, দেশে কিছু কি থামে আছে? থামে নাই। আমি না বললে আরেকজন সেই জায়গায় ফেস করবে, সেই জায়গায় টার্গেট নিয়ে কাজ করবে, বসে থাকবে না। দেশের কাজ দেশের এগিয়ে যাবে, ভালো থাকবে। এখন একটা বড় সংকট আছে, সেটা হলো মুক্তিযোদ্ধাদের একটা সংকট আছে, মুক্তিযুদ্ধের চেতনার মানুষগুলোর একটা সংকট আছে। একটা রাজনৈতিক টালমডেল সিচুয়েশন তৈরি করে তাদেরকে রাজনীতির বাইরে রাখা হয়েছে, তাদের রাজনৈতিক অধিকারকে খর্ব করা হয়েছে। এটা উচিত না, ঠিক আছে? এদেশে জামাতের চেয়ে বড় অপরাধী আর কে আছে বলেন, তাই না? ওরা যদি রাজনীতি করতে পারে তাহলে আর অন্য সবাই তার তুলনায় 1 লাখ না 1 কোটি না, হ্যাঁ, কোটি কোটি গুণ কম অপরাধী, তাই না? যত বড় জামাতের চেয়ে বড় অপরাধী বাংলাদেশে কেউ কখনো হতে পারবে না ইচ্ছা করলেও। কারণ যেই ঘটনা তারা ঐতিহাসিকভাবে ঘটিয়েছে, এই দেশের নারীদের অসম্মান করেছে, আমাদের মাদেরকে, আপনার মাকে, আমাদের মাকে অসম্মান করেছে, বেইজ্জতি করেছে, বেআব্রু করেছে, বিদেশি শক্তির হাতে উঠায় দিয়ে তাদের সম্ভ্রমহানি করেছে, গর্ভবতী করেছে। এবং এই রাজাকারের বাচ্চারা এখন আবার বলে যে, এখন রেপ করার হুমকি দেয়, এখন আবার বলে যে রাজাকারের ধর্ষণে তোর জন্ম হয়েছে, এই ধরনের কথাগুলো যে বলে, এদের যে এই যে অনুশোচনা নাই, এই যে আত্মসমালোচনা নাই, এইখানে এদের হলো পরাজয়। যে এরা কখনো এইভাবে এগোতে পারবে না। তো বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরাই রাজনীতি করবে। এবং বিএনপি যদি রাজনীতি করতে চায়, প্রাথমিকভাবে তারা ভাবছিল না মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে কথা বলবো না। বেশ কিছু এমপিও বলেছিল এইভাবে যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আপনার হলো আর আর মানে রাজনীতি করা যাবে না, এই ধরনের কথা বলেছিল। কিন্তু বাস্তবে কি দেখলেন জানেন? এদেশের স্বাধীনতাকামী, স্বাধীনতার পক্ষের মানুষের একমাত্র শক্তি হলো মুক্তিযুদ্ধের চেতনা। এবং এই চেতনার বিরুদ্ধে একটা শক্তিশালী বিদেশি বিদেশি
কুকুররা আছে যারা এই দেশের মানুষকে অসম্মান করে, এদেশের মানুষকে বেইজ্জতি করে, এবং তারা বিদেশি শক্তির এজেন্ট হয়ে এদেশের মানুষের বিরুদ্ধে কাজ করে, মানুষকে মারাত্মকভাবে অসম্মান করে, এবং তারা আলাদা গ্রুপ হয়ে থাকে, আলাদা কোরাম হয়ে থাকে, দেশের মানুষের মূল ধারায় তারা মিশতে চায় না, এবং তারা আলাদাভাবে অর্থনৈতিক বলয় করে, নিরাপত্তা বলয় করে করে তারা আলাদা তাদের রাষ্ট্র কাঠামো চায়, আলাদা তাদের মতো করে পাকিস্তানপন্থী একটা ইয়ে চায়, যে এবং তাদের মধ্যে ওই আফসোসটা সবসময় কাজ করে, এবং তারা যখন পাকিস্তানে যায় তখন তারা খুশি হয়, তাদের ভালো লাগে, তারা গর্বের সঙ্গে পাকিস্তানের সাথে সম্পর্ক তারা প্রচার করে। ঠিক আছে, এই বিষয়গুলো এটা হলো সার্বভৌমত্বের সংকট। তো এই বাংলাদেশে ওই চিন্তার মানুষের সঙ্গে অন্য চিন্তার মানুষগুলোর একটা সম্পর্ক সবসময় আদর্শিক সংঘর্ষ থাকবে। বিএনপি এই জায়গায় যদি ভুল করে অন্য কিছুকে মানে লক্ষ্য করে এগোতে চায়, তাহলে তারা পারবে না, এটা পারা সম্ভব না। ভালো থাকবেন ইনশাল্লাহ।